মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে লাগাতার রিপাবলিক বাংলার টানা কভারেজ দাম বৃদ্ধি নিয়ে, মূল্য বৃদ্ধি নিয়ে এবং কিভাবে মধ্যবিত্ত প্রত্যেক দিন বাজারে গেলে হাতে ছ্যাঁকা খাচ্ছেন তা নিয়ে লাগাতার কভারেজের পর অবশেষে নড়ে চড়ে বসলেন মুখ্যমন্ত্রী বলতে পারছি না, টনক নড়ল প্রশাসনের সেটাও বলতে পারছি। আসলে নড়েই ছিলেন, চড়েই ছিলেন, টনক ও দিব্যি ছিল, নতুন করে নড়ার কিছু নেই। আসলে যেটা হলো সেটা হলো মুখ খুলতে বাধ্য হলেন, বা হয়তো বলতে পারি কিছুটা ভান করতে বাধ্য হলেন যে আম জনতার দুঃখ কষ্ট তিনি টের পেয়েছেন বটে। কেন বলছি? আপনাদের সোজা বুদ্ধিতে, আপনাদের সোজা বিবেকে কী বলে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন তাহলে এ রাজ্যের জিনিসপত্রের দাম কমানোর দায়িত্ব কার? যা বাইরের রাজ্য থেকে এ রাজ্যে আসে তার কথা জিজ্ঞাসা করছি। যা নিতান্ত এ রাজ্যে ফলে, কাঁচা লঙ্কা, আলু, পটল, টমেটো, কার? পেঁয়াজ নিয়ে এতক্ষণ সময় বরবাদ করলো। নাসিক থেকে পেঁয়াজ কিনলে ব্যবসায়ী নাকি বাড়তি কমিশন যদি পায়, তো সে ব্যবসায়ী রাজ্যে ব্যবসা করে কেমন করে? তৃণমূল না চাইলে এ রাজ্যে ব্যবসায়ী কর দিয়ে সমস্ত আইনি বৈধতা পূর্ণ করেও ব্যবসা করতে পারে না যদি স্থানীয় তৃণমূল নেতাকে কখনো কখনো তোলা দেওয়া তাদের কম পড়ে যায়। এ রোজিত রাজ্যে ভুড়ি ভুড়ি, সেহেন রাজ্যে ব্যবসায়ী স্রেফ কমিশনের লোভে মানুষকে ঠকাচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বসে বসে দেখছে। এমন দুর্বল সরকার নাকি মমতা? কারোরই হজম হবে না, কোনোভাবে হজম হবে না এমন কিছু যুক্তির নামে কুযুক্তি। তাই বলছি, টনকও নড়েনি, নড়ে চড়েও বসেনি, আসলে কিছুটা ভান করলে জনগণের দুঃখ দুর্দশার কথা তার কানে পৌঁছেছে। চোখে যদিও দেখার সুযোগ হয়নি, তার কারণ বাজার টাজার তো করতে হয় না। সে না হয় বুঝলাম নিরাপত্তাজনিত কারণে মুখ্যমন্ত্রী বাজারে যান না, হয়তো রিপাবলিক বাংলার এই লাগাতার কভারেজের জেরে ওই হাসপাতাল ভিজিট টিজিটের মতো কাল পরশু একটা নাটকীয় বাজার ভিজিটে দেখা যেতে পারে। তাতে জিনিসপত্রের দাম কমবে না আরও বাড়বে, তার জন্য ভবিষ্যতে তাকিয়ে থাকতে হবে। কিন্তু আপাতত আজকের সাংবাদিক বৈঠকে সার সংক্ষেপ সোজাসুজি ছোট করে আপনাদের সামনে তুলে ধরি। একেবারে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে বক্তব্য ছিল সাংবাদিক বৈঠকের শুরুতে, দায় ঠেলা, সেটার দিকে নজর রাখি। দায় ঠেলার বক্তব্য। লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে। নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে বা কিছু একটা হয়েছে, যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে। আসলে 3 মাস ধরে ইলেকশন চলছে, সেই সময়টা যে যত পেরেছে কামিয়ে নিয়েছে। গভর্নমেন্টটা তো তখন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়, অফিসাররাও সব মনে করে ইলেকশন এসে গেছে, 3 মাস কাজ করতে হবে না, ঘুমিয়ে পড়ে। যে কেয়ারটা নেওয়া উচিত ছিল সেই কেয়ারটা ঠিক মতো নেওয়া হয়নি। এই 10 দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন? একটা ইলেকশন আসা মানে ডেভেলপমেন্টের 12টা বাজিয়ে দেওয়ার, মানুষের উপর প্রেশার দেওয়া। ইলেকশনের জন্য অনেকটা হয়েছে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো কিছু দেয়ও না আর টেক কেয়ারও করে না। তাই কি আমরা আমাদের তরফ থেকে যতটা পারবো আমরা টেক কেয়ার করবো। সোজা কথায় রাজ্য চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে দিদি, আর বাজার দেখবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। তেমনই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু এখানে থামেননি, এরপরে আরও এগিয়েছেন। কি বলেছেন আবার শুনুন। পাইকারি মালের যোগান কমে গেছে কেন? বর্ষা এসে গেছে, তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে, কারণ আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান? সরি টু সে, আমি জানি না নাসিকের থেকে আমার কাছে নিয়ারেস্ট কোনটা। ঘরের পাশে আমার চাষিরা যেটা তৈরি করছে সেটা আমি কেন তাদের কাছ থেকে না কিনে আমি চলে যাচ্ছি নাসিকে? ওয়াই, হোয়াট ফর? হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ খুব ভালো চাষ করে, পেঁয়াজ ওদের কাছ থেকে কিনে নাও। নাসিক থেকে আনার প্রবণতা বন্ধ করো। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বাজারগুলো আবার কিন্তু গিয়ে গিয়ে দেখা, ওগুলো করতে হবে। আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না, ভীষণ লোভী হয়ে গেছে। এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। যেমন দেখবেন বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে, রুটিয়ে দেওয়া হয়। এটাকে দেখে রাখাই তো আমাদের কাজ। সব জানেন কিন্তু মুখ্যমন্ত্রী লোভ বেড়ে গেছে। এই যেমন বলছিলাম যে নাসিক থেকে আনলে কমিশন বেশি, আবার কি মুরগির রোগ রুটি দিলে পাঠা বিক্রি বেশি, সব জানেন। করেন কি? আদৌ কিছু করেন যে না, সে তো আপনি আমি রোজ বাজারে গেলেই বুঝতে পারি।
আরও একটা কথা আছে, রাজ্যটা চালাচ্ছেন তিনি, মানে কর্তা তিনি, কাজটা করছেন। অন্য কেউ এসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তার হয়ে নির্দেশ টির্দেশ দিয়ে যায় নাকি, অথবা পুলিশকে প্রশাসনকে কাজ করতে বারণ করে দেয়, এ রাজ্যের অপরাধী কালোবাজারি ব্যবসায়ীদের ধরতে বারণ করে দেয়? বুঝতে পারবেন না কথা শুনলে যে বিরোধী নেত্রী না মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকটা করছেন আসলে কি। আর একটা নমুনা, বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয়, নতুন আলু আবার কবে উঠবে? নভেম্বর ডিসেম্বরে। তাহলে বাজারে আলুর স্টেডি সাপ্লাই রাখতে হবে যাতে মানুষ বাঁচে। 6 লক্ষ মেট্রিক টন করে বের করুন, তাহলেও কিন্তু বীজের আলু থাকবে আপনার কাছে। ভাই দামটা কেন বাড়লো? কেউ দেখাচ্ছিল না? এসব লেম এক্সকিউজ। দামটা কেন বাড়ে কেউ দেখার নেই, এসব লেম এক্সকিউজ। একদম ঠিক, একেবারে সহমত পোষণ করছে মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে। কর্তা আপনি, কর্মকার, কেউ দেখার নেই। কেন বাড়ে দাম? এসব সবই আপনার লেম এক্সকিউজ, মানে বাজে অজুহাত। মুখ্যমন্ত্রী হয়ে আপনি জিজ্ঞাসা করছেন দাম কেন বাড়ে, কেউ দেখার নেই কেন? কাকে দেখতে বসিয়েছে মানুষ? 21 সালে এ রাজ্যের নিজের মেয়ের পরিচয় দিয়ে গতিতে এসে আপনি তো বসেছিলেন, দেখবেন বলেই তো, নাকি দেখার বাহানায় অন্য কোনো লোক খুঁজবেন? লোক রেখেছেন আপনার হয়ে দেখাশোনা করবার জন্য বাজারে বাজারে? তারা কি করে? তাদেরকে দেখবে। আরও আছে, কথায় বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে। আপনার আমার গাঁট কাটা ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা, কালোবাজারি ব্যবসায়ীরা, আর তার সঙ্গে তাদের উপর থেকে তোলা আদায় করে 5 টাকার জিনিসকে 80 টাকা, 90 টাকা, 100 টাকায় পৌঁছে দেওয়া নেতারা আমাদেরই গাঁট কাটলে এ রাজ্যের প্রশাসনিক প্রধানের বুদ্ধি বাড়ে। তখন মাথা থেকে বেরোয় কি করতে হবে। এখন যেমন বেরোচ্ছে, 7 দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে, যাতে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিকে আমি ইনক্লুড করে দিলাম। পুলিশের ডিজিও যেমন থাকবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে, কমিশনারগুলো থাকবে, কলকাতা পুলিশও থাকবে, কমিশনারেটরা থাকবে, এসপি থাকবে। আপনারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এই রকমভাবে ভার্চুয়ালি করে তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন। আর বাজার কমিটিকেও তো আমরা ডিপ্রাইভ করছি না, আমরা তাদের ওপিনিয়নও নেব। লাগাম ছাড়া যদি সব কিছু হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে, তখন কিন্তু রাশ টানতে হবে। আর একবার যদি আমি রাশ টানার চেষ্টা করি তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কম হবে না, বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার, আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি। এই হলো আজকের সাংবাদিক বৈঠকের সার কথা। এবার বলুন প্রিয় দর্শক, আপনি কি বুঝলেন? মমতা বন্দ্যোপাধ্যায় নড়ে চড়ে বসেছেন, টনক নড়েছে তার প্রশাসনের, অথবা তার মনে হলো, নাকি মনে হলো সব জানা সব বোঝা একজন মানুষ অভিনয় করতে এসেছিলেন টিভি ক্যামেরার সামনে? আমার তো এর বাইরে কিছু মনে হয়। আমার আজকে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, দিল্লি দেখান মমতা, কি খাবেন জনতা? এই উত্তরটাই চাই। যারা আছেন আমার সঙ্গে অতিথি, তাদের সঙ্গে বিতর্ক করুন। আমার সঙ্গে উপস্থিত অতিথি যারা, আমার একেবারে বাদিক থেকে পরিচয় পান। একেবারে বাদিকে রয়েছেন সাবির আলী, তৃণমূল সমর্থক, রাজনৈতিক কর্মী। আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী। মণিশঙ্করবাবু তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। রয়েছেন সায়নদীপ মিত্র, সিপিআইএম নেতা। আমার সঙ্গে রয়েছেন অভ্র সেন এবং দীপ্তাশ্ব যশ, বিজেপির 2 মুখপাত্র, এবং শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক। মণিশঙ্করবাবু, এমন সুচারু অভিনয় কিন্তু খুব কম দেখেছি। যাই হোক, কিন্তু এই অভিনয় কি সত্যি সত্যি মানুষকে এটা বিশ্বাস করানো যাবে? মণিশঙ্করবাবু, দিল্লি দেখাবেন মমতা, জনতা খাবে কি? দেখুন, যেই নিয়ে আজকের যে বিষয়, এইটা একটা সত্যি সত্যি একটা বার্নিং ইস্যু অ্যাট দিস মোমেন্ট অল ওভার ইন্ডিয়াতে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না। কিন্তু যে শুরুটা করলেন অভিনয় যে কোন রাজনীতিরা কতটা ভালো করেন সেটা আমরা ভোটেই দেখতে পাই। কখনো বিবেকানন্দ রকে, কখনো গুহায় দাঁড়িয়ে কিভাবে মানুষকে অভিনয় দেখে, সেটা নিয়ে আমি যাচ্ছি না।
এখন এইটা নিয়ে যে এই দাম বাড়ার প্রশ্নে বলছেন মমতা ব্যানার্জির মতো তিনি কথা বলেছেন, আপনি অঙ্গভঙ্গিগুলোকে শুধুমাত্র দেখতে পাচ্ছেন বা ওনার ইনার মিনিংগুলো আপনাকে দেখতে হবে যিনি কী বলতে চাইছেন। আমি যেটুকু বুঝেছি, এখন জিনিসপত্রের দাম বাড়া নিয়ে যখন আলোচনা করতে আসবেন তখন কিন্তু যারা ইকোনমিস্ট তারা হয়তো খুব এটা নিয়ে ভালো বলতে পারবে। এর সঙ্গে জড়িত যেগুলো সেটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড, যোগান বেশি হলে বা চাহিদা, যোগান বেশি হলে দাম কমে, চাহিদা কম হলে দাম কমে, চাহিদা বেড়ে গেলে দাম বেড়ে যায়। এখন আর্টিফিশিয়াল ক্রাইসিস একটা তৈরি করা হয়, তারপরে আবার ছাড়া হয়। অনেক সময় দেখা যায় মোমবাতি বিক্রি না হলে, আমরা ছোটোবেলায় বলতাম যে ইলেকট্রিক অফ করে দেওয়া হচ্ছে যে মোমবাতি যাতে বিক্রি করা হয়। ফলে দাম বাড়ার সঙ্গে তার সঙ্গে একটা আপনার জিওগ্রাফিক্যাল ব্যাপার আছে, বৃষ্টি কতটা হয়েছে, সবজি মাঠে ফলছে কিনা, এইসবগুলো অনেকগুলো নির্ভর করে। কিন্তু এইটা যেটা মমতাদি যেটা বলতে চাইছেন, দেখুন এইটার সঙ্গে তো আমাদের রাজ্যে সব কিছু উৎপাদন হয় সেরকম তো নয়, কিছুটা তো আমদানি রপ্তানির উপরও নির্ভর করে। তার সঙ্গে তার ট্রান্সপোর্টের যদি দামটা কমে, তার মানে পেট্রোপণ্য জাত দ্রব্যগুলো সেগুলোর যদি দামটা কমে, তাহলে ট্রান্সপোর্টাইজেশনটা অনেকটা সুবিধা হলে অনেকটা জিনিসপত্রের দাম কমে। এটা কিন্তু পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। বিদেশের সঙ্গে আমদানি রপ্তানির বিষয়টি পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। সেন্ট্রাল এক্সাইজ, দেখুন কেউ টমেটোর দাম বাড়াতে যায় না, ওখান থেকে সরাসরি সরকারের ঘরে কোনো টাকা আসে বলে আমার মনে হয় না। কিন্তু আপনি যখন কোনো ট্যাক্স বাড়াবেন, রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, ট্যাক্স বাড়ার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দামগুলো অনেকটা বেড়ে যায়। কারণ যিনি টমেটো বিক্রি করছেন, আলু বিক্রি করছেন, তাকেও তো সর্ষের তেলটা কিনতে হয়। যিনি সর্ষের তেল বিক্রি করছেন, গাড়ি করে তাকে পেট্রোলটা কিনতে হয়। একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে। ফলে আমার মনে হয় উনি যেটা বলতে চাইছেন যে কোনো দেখুন, কালোবাজারি যারা করে তারা কোনো পার্টির লোক হয় না, তারা ব্যবসায়ী, যে সরকারি থাক তারা সেই ব্যবসাটাই বোঝে। এইবার তিনি যেটা বলতে চাইছেন, দেখুন প্রত্যেকটা সভাতেই তিনি কিন্তু যে ডিপার্টমেন্ট আছে, দেখুন পরিবহন দপ্তরকেও তিনি বলেছেন যে প্রত্যেকটা দপ্তরকে তিনি একটু হুঁশিয়ারি দিতে চাইছেন যে আপনারা সজাগ হন যাতে মানুষ ভালো থাকে। দিনের শেষে আপনি যখন আলোচনা করবেন পশ্চিমবঙ্গের দাম আগুন ছোঁয়া, কিন্তু আবার অন্যদিকে যদি আলোচনা করেন, যে লোকটা ব্যাঙ্গালোরে থাকে, যে হায়দ্রাবাদে থাকে, তাকে যখন বলা হয় যে তুমি কেমন আছো, বলে না আমি মাইনে পাই হয়তো 50,000 টাকা, যদি কলকাতায় থাকতাম আমার হয়তো সেভিং হতো 40,000, ওখানে সেটা সেভিং হচ্ছে না, কারণ ওখানে ঘর ভাড়া অনেক বেশি, লাইফ কস্ট অনেক বেশি। ফলে সেই দিক দিয়ে তুলনা করলে আপনি দেখবেন পশ্চিমবঙ্গ কলকাতায় এগুলোর উত্তর আমার কাছে আছে, পরিসংখ্যান আছে। আমি তার মধ্যে না কিছু একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করছি, আমি রাজনৈতিকভাবেই জিজ্ঞাসা করছি আপনাকে, রাজনৈতিক প্রশ্ন। আপনি যদি আমার বাড়িতে কার্বলিক অ্যাসিড বিক্রি করতে আসেন বর্ষাকালে, তাহলে নিশ্চিতভাবে আপনি স্বাগত। কিন্তু আমার বাড়িতে সাপ ছেড়ে আপনি যদি ওঝা সেজে আসেন, আপনাকে কি করে স্বাগত জানাবো বলুন তো? না, কার্বলিক অ্যাসিড বিক্রি করতে আসা মানে আপনি আমাকে সাবধান করতে এসেছেন, ভাই দরজায় জানলার সামনে ভালো করে কার্বলিক অ্যাসিড দিয়ে শোবেন, তাতে যাতে সাপ না আসে। আপনি সাপ ছাড়লেন, 8 ঘন্টা বাদে ওঝা সেজে এলেন, বাড়িতে কাউকে কামড়েছে কিনা। আপনি যেটা বলছেন সেটা মমতা ব্যানার্জি যা কথাগুলো বলছেন, প্রত্যেকটা কথার একটা ইন্টারপ্রিটেশন চাইছেন, সেটার থেকে মনে হচ্ছে আপনার কোনোটা হাস্যকর, কোনোটা অভিনীত। সার্বিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, সার্বিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে আপনাকে সার্বিক দৃষ্টিভঙ্গিতে দেখে উনি যেটা চাইছেন, হোয়াট ইজ দ্য ইন্টেনশনটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যাতে ভালো থাকে, জিনিসপত্রের দাম যাতে কমে। আমি শুভময় মৈত্র কাছে একটা প্রচেষ্টা, আমি পরে বিজেপির কাছে আপনি সাধুবাদ জানান, পরে বিজেপির কাছে আসবেন। শুভময় মৈত্র কাছে যাই। শুভময় মৈত্র, আপনি আমাকে একবার বলুন তো, এটাকে প্রচেষ্টা হিসেবে দেখবো না এটাকে আইওয়াস হিসেবে দেখবো, চোখে ধুলো হিসেবে দেখবো? না, প্রথম কথা হচ্ছে আলুর দাম নিয়ে কোনো আলোচনা করা যাবে না, কারণ খুব পরিষ্কারভাবে কুমার রায় বহুদিন আগে বলে দিয়েছেন, লেখা আছে কাগজে, আলু খেলে মগজে, ঘিলু যায় ভেস দিয়ে, বুদ্ধি গজায় না। ফলে এই ধরনের যে আলোচনা এবং যে ধরনের বক্তব্য, অবশ্যই বিজেপির বিরুদ্ধে প্রচুর কথা বলা আছে, কেন্দ্রীয় রাজনীতি নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু বাজারে লঙ্কার দাম 150 থেকে 200 টাকা কেজি হলে তার জন্য নরেন্দ্র মোদীর ধ্যানের জন্য সেই দাম বেড়েছে, এই ধরনের রাজনৈতিক যুক্তি দেয়া ভীষণ। দ্বিতীয় হচ্ছে মুখ্যমন্ত্রী মানে কবি যখন কিছু কবিতা লেখেন তখন তো ভবিষ্যতে আমরা ভাব সম্প্রসারণ করি, ফলে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার যে ইনার মিনিং টিনিং সেগুলো বিভিন্ন মানুষ বলবেন, কিন্তু বাজারের যে সবজির দাম যেটা ছোঁয়া যাচ্ছে না এই মুহূর্তে, সেই জায়গায় গিয়ে কিন্তু একটা বিপুল, এবং সবজি কেন সমস্ত কিছুর দাম, সেই জায়গায় একেবারে চোখ বুঝে সমস্তটা কেন্দ্রীয় সরকারের ঘাড়ে ঠেলে দেবো, এই যে যুক্তিটা
একেবারে অবশ্যই আমি অর্থনীতির ছাত্র নই, আমি বুঝিও না ভালো, এবং আলু খেয়ে একটু বেশি খেয়েই হয়তো বুদ্ধি ভেস দিয়ে গেছে, কিন্তু এই গোটা সবজির দাম বাড়ার জন্য সরাসরি নরেন্দ্র মোদীর দিকে আঙুল দেখিয়ে দিলাম। এই ছাড়া আরো অনেক ভালো কারণ আছে যার জন্য বিজেপির বিরোধিতা করা যায়। ফলে যুক্তি দিয়ে মুখ ঘুরিয়ে দেয়া এবং রাজনৈতিক কারণ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অসাধারণ সফল সেই রাজনৈতিক কাজে, সেটা হচ্ছে একই সঙ্গে তিনি শাসক এবং বিরোধী এই দুই দায়িত্বই পালন করেন। ফলে উনি নিজের দলের লোকদের বলেন যে কেউ বোমা বাঁধে, কেউ টাকা চুরি করে, এবং বলে দেওয়ার পর তিনি বিরোধীদের ভোটটাও নেওয়ার চেষ্টা করেন। ফলে সম্পূর্ণভাবে এই অভিনয় বা এই বিষয়গুলো তো বলতে পারবো না, রাজনৈতিক নেতারা সকলের দুঃখে কাঁদেন সবসময়, এবং সেটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই সত্যি, এবং এত চোখের জল রাজনৈতিক নেতাদের থাকে যে বালতি ভরে যায়। কিন্তু আপাতত বাজারে যা অবস্থা, তাতে সবজি বালতির জলে ধোয়াও যাচ্ছে না, এতটা আগুন জলে দিলেও ধোঁয়া উঠছে। এবং আজকে ওনার বক্তব্যের পর যদি অন্তত আগামী 10 দিনে উনি যেটা বলেছেন যেভাবে হকার তোলার পর হকার বসানো, এই জায়গায় দাঁড়িয়ে যদি দামটা কমে আমরা বাঁচি, তাহলে মোটামুটি যেটা একটা বিষয় খুব সহজ, যারা নিরামিষাশী আছেন এবার তারা পশ্চিমবঙ্গে বসে বাজারে গিয়ে আর বোধহয় নিরামিষ খেতে পারবেন না, কারণ কিছুদিন পর হয়তো দেখা যাবে যে আমিষের থেকে নিরামিষ বিষয়গুলোর দাম আরো অনেক বেশি হয়ে গেল। ফলে এই যে আমার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে শুনতে ওটাই মনে হচ্ছিল যে যদি মুরগির অসুখ হয়েছে ছড়িয়ে দিলে পাঠার মাংসের বিক্রি বাড়ে, মুখ্যমন্ত্রী বলছিলেন, আমি জানি না, তাহলে কি সবজির দাম বাড়িয়ে দেওয়া এই কারণে যাতে করে পাঠা বা চিকেনের বিক্রি বাড়ে? এর পিছনে কারোর কোনো স্বার্থ আছে নাকি? মানে মুখ্যমন্ত্রী বললেন বলে যদি শাসক এবং বিরোধী এই কথাগুলো উনি খুব শান্তনা পেতে পারেন, শান্তি পেতে পারেন। সফল হয় সৌম্যদা, তার চেষ্টাটা কি সফল হয়েছে এরকম কথা বলে? যদি হয়ে থাকে তাহলে সেরকম চেষ্টা করা কি উচিত না উচিত নয়? ভীষণ অনুচিত। অবশ্যই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। জিনিসের দাম বাড়লেও যেমন মানুষ তৃণমূলকে ভোট দেয়, সেই রকম দেশের অনেক সমস্যার সমাধান না করা সত্ত্বেও তো বিজেপি 240 আসন পেয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা যদি যুক্তি হয় যে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে বলেই তৃণমূল কংগ্রেস ভালো, তাহলে সেই যুক্তিতে বিজেপি আরো ভালো। সেটা যদিও বলতে পারেন যদি উনি, তাহলে সেটা বলাই তো ভালো। মানুষ যা চায়, উনাকে ভোট দিয়েছেন মানে উনি যেগুলো বলেছেন, উনি যেগুলো বলেছেন মানুষকে অ্যাকসেপ্ট করেছেন। কংগ্রেসের থেকে বেশি আসন বিজেপি পেয়েছে, সুতরাং বিজেপি আরো ভালো দল। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল তিনিই সবচেয়ে ভালো, তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সবথেকে ভালো দল। জিনিসের দাম বাড়লেও 5-6 বার হয়েছে। না মনীষাকর বাবু কথা অনুযায়ী তার মানে মানুষ 11, 16, 21, 24 সব সময় আপনারা একই কথা বলেন। এই চেষ্টা তো যে বারবার সফল হয়েছে, তাহলে কি ভুল? না মানুষ ভুল না মমতা ভুল? মনীষাকর বাবু শুনুন না, আপনি বলুন মানুষ ভুল না মমতা ভুল? আপনি আমার যেটা মনে হলো আপনার কথা শুনে যে মানুষ তার মানে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ভালো ভালো কথা শোনার জন্য, কাছ থেকে ভালো ভালো কাজ পাওয়ার জন্য না। আপনি বললেন তো উনি যদি দুটো রোলে প্লে করতে পারেন তাহলে ভোট পান। মানুষ যেটা চায় সেটা যদি করেন সেজন্য ভোট পান। করেননি, মানুষ যেটা চায় না করেন না। 11, 16 আরে মনীষাকর বাবু করেন না, আবারও বলছি করেন না। বলেন যদি করতেন তাহলে তো বলতে, তাহলে পরপর কেন জিতে আসছে? করছে না বলে তো বলতে হচ্ছে। তাহলে পরপর কেন জিতে আসছে? 11তে জিতেছে করেনি, 16তে ভোট পেল, 16তে জিতেছে করেনি, 21-এ ভোট পেল। একটা কথা সেটা হচ্ছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে কোনো সময়ের নিরিখে বামফ্রন্ট সরকারের 34 বছর সত্যি, বিজেপির যে তৃতীয়বার ক্ষমতায় আসা সত্যি, তৃণমূল কংগ্রেসও সত্যি। তার মানে যে কোনো সময় কোনো দল ভোটে জিতলেই সে সত্যি, তার সব কাজ সত্যি। গণতন্ত্রের সংজ্ঞা হয়ে যায় তাহলে তো লঙ্কার দাম আরো বাড়বে এবং দামেই বেশি ঝাল লাগবে। স্পষ্ট করে এরকম কথা আপনি বলতে পারতেন না। হ্যাঁ সেই তো সিপিএম এর সময় স্পষ্ট করে এরকম টিভির পর্দায় দাঁড়িয়ে এরকম ভাবে একটা সমালোচনা করতে পারতেন না। মনীষাকর বাবু ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে একটা ছোট্ট সুযোগ আপনার কাছ থেকে আমি চাইবো সঞ্চালক হিসেবে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে এখন যে সাংবাদিকের নামে, আমাদের নমস্য প্রণম্য যে সাংবাদিকের নামে অরুণ সেনগুপ্ত নামে যে মেট্রো স্টেশনটা হয়েছে না, একসময় ওনার অফিসটা গণশক্তির থেকে ঢিলছোড়া দূরত্বে ছিল, তখন এখানে ছিল না বর্তমান ভবন। তো আপনি নিশ্চয়ই জানেন তখন প্রত্যেকদিন বর্তমানে কি লেখা হতো। আমার নলেজের মধ্যে নেই, আপনার জানা থাকলে বলবেন, এখানে যারা আছেন তারাও জানা থাকলে বলবেন যে বর্তমান অফিসের সামনে কেউ কোনোদিন একটা কালীপটকাও ফাটিয়ে এসেছিল সিপিএমের সময়। সিপিএমে অনেক দোষগুণ থাকতে পারে, কিন্তু এটা আমার জানা নেই। আমি অভ্রর কাছে আসবো। অভ্র, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি। বলছি
তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং নেতাদের অনেক ধন্যবাদ যে তারা তাদের রাজত্বেও কথা বলতে দিচ্ছেন। অবশ্যই এটা আপনাদের অত্যন্ত ভালো গুণ। এবার আপনারা সময় করে সেটাও বন্ধ করে দেবেন, তাহলে আর বাজারের দাম নিয়ে আলোচনাও হবে। এক্স্যাক্টলি, এটা বিরাট মহানুভবতা। এবার আমি অভ্রর কাছে আসবো। অভ্র, আমি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করছি, সায়নদীপের কাছে বোঝার চেষ্টা করবো। কাঁচা লঙ্কা জানি আমাদের এ রাজ্যে বেলডাঙ্গায় খুব বিখ্যাত, মুর্শিদাবাদে এখন 150, 175, কোনো বাজারে 200ও আছে, মানে যেখানে যেমন তোলা হয় আর কি, মানে তোলা দিতে হয়। মুম্বাইয়ে, একেবারে মুম্বাইয়ে, খাস মুম্বাইয়ে এটা 100 টাকা কেজি। কুমড়ো আমি জানি না মহারাষ্ট্রে আমাদের থেকে বেশি ফলন কিনা, ওখানে 20 টাকা কেজি মুম্বাইয়ে, আমাদের এখানে 35 টাকা কেজি, এখন 40ও যাচ্ছে কোনো কোনো বাজারে। অনির্বাণদা, আমরা নাকি এগ্রিকালচার ভিত্তিক রাজ্য, এটা আমি বলছি না, এটা তথ্য কিন্তু বলছে। আমি দেখছিলাম যে আমরা সরকারিভাবে কি বলছি, আমি একদম বের করে দেখাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের ডেটা, যেখানে বড়াই করে লেখা আছে 71 লক্ষের উপরে মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে তারা ফার্মিং করেন, এগ্রিকালচারের সঙ্গে যুক্ত। আবার এই পশ্চিমবঙ্গ সরকারেরই ডেটা বলছে যে সুফল বাংলা স্কিমে এত বছর পর আমাদের স্টেট গভর্নমেন্ট মাত্র 60,000 ফার্মারকে ইনভলভ করতে পেরেছে। মানে 71 লক্ষ ফার্মার একদিকে, তার মধ্যে মাত্র 60,000 জনকে কিন্তু ইনভলভ করতে পেরেছে সুফল বাংলা এই স্কিমে। এবার আপনি কনটেক্সটে নিন এই যে প্রাইস রাইজ। 25 তারিখ নিউজপেপার, বিভিন্ন নিউজপেপার এবং মিডিয়া রিফ্লেক্ট করে যে একটা টাস্ক ফোর্স নাকি গঠন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেই টাস্ক ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই যে অগ্নিগর্ভ দাম, এই যে দাম এত বেড়ে গেছে সবজির, সেটা যাতে কন্ট্রোল করা হয়। ওই টাস্ক ফোর্সের একজন মেম্বার রবীন্দ্রনাথ কোলে মহাশয় বলে একজন, উনি মিডিয়াতে স্টেটমেন্ট পর্যন্ত দেন যে তারা নাকি অবজার্ভ করছে। আজকেও মুখ্যমন্ত্রী বলেন আমি 10 দিন অবজার্ভ করব, 10-15 দিন আগেও এই টাস্ক ফোর্সের মেম্বার বলেছেন উনি অবজার্ভ করছেন, অবজার্ভই করে যাচ্ছেন, করে যান, ভালো কথা। এই রবীন্দ্রনাথ কোলে মহাশয় অবজার্ভ করে বলেন যে তারা আরও কিছুদিন অবজারভেশনে রাখবেন, তারপর তারা নাকি জায়গায় জায়গায় বাজারে গিয়ে রেড করবেন। সে রেড আজ পর্যন্ত হয়েছে কিনা আমার অন্তত জানা নেই, আমি তো অজ্ঞসজ্ঞ মানুষ, বিজেপির মেম্বার। আরেকটা কথা বলি, সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে একটা আঙ্গুল তোলার চেষ্টা হলো তৃণমূল সমর্থকের তরফে। ওনার জানা উচিত যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু 550টা মনিটরিং সেন্টার চালায় এই প্রাইস রাইজকে কন্ট্রোল করার জন্য। ওনার জানা উচিত অলরেডি কিছু মাস আগেই বেশ কিছু এরকম খাদ্যদ্রব্যের আমদানি রপ্তানির ওপরে কিন্তু কন্ট্রোল এনেছে কেন্দ্রীয় সরকার, যাতে প্রাইসগুলো কন্ট্রোল থাকে। তৃণমূল সমর্থকদের এটাও জানা উচিত যে আমি একদম যে ডেটা দিচ্ছি সেটাকে তাদেরকে খণ্ডন করতে হবে। এটা একদম সেন্ট্রাল গভর্নমেন্ট ডেটা, আপনারা প্রত্যেকে দর্শক বন্ধুরা খুঁজে দেখতে পারেন। জম্মু অ্যান্ড কাশ্মীরে হোলসেল আলুর প্রাইস এখন যা, তার থেকেও বেশি পশ্চিমবঙ্গে আলুর হোলসেল প্রাইস। এটা হবে কেন? আমাদের নাকি 71 লক্ষ ফার্মার ফ্যামিলি, এত নাকি আলুর চাষ হয়, কিন্তু এখানে প্রশ্ন আছে আপনাকে, জানান আপনি কি নতুন করে মাসুল সমীকরণ নীতি চালু করেছেন? না, কারণ আছে না, মাসুল সমীকরণ কেন চালু করেছেন জিজ্ঞেস করছি। ধরুন আচ্ছা, পটল কোথায় বেশি ফলে, পশ্চিমবঙ্গে না মহারাষ্ট্রে? মানে এখান থেকে মহারাষ্ট্রে যায় না মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে আসে? আলু কি আমি আলু নিয়ে পটলের দাম 80 টাকা এখানে, মহারাষ্ট্র আসে, আমার মনে হয় মাসুল সমীকরণ নীতি আছে গোটা দেশ জুড়ে। মানে এখানে কোনো চাহিদা যোগান হিসেবে টমেটো 80, এখানেও 80। একটা জিনিসের রহস্য ভেদ করতে পারছি না, বেগুন মহারাষ্ট্রে আমার মনে হচ্ছে বাম্পার ফলন হয়েছে সায়নদীপ, বাম্পার ফলন। মুম্বাইয়ে 60 টাকা কিলো, পশ্চিমবঙ্গে 150 টাকা, 160 টাকাও কিলো। আমি যেটা বলছিলাম, আপনি যদি পেঁয়াজের দাম দেখেন, আমি আবার সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা তুলেই বলছি, পেঁয়াজের দাম গত বছরের নিরিখে আমাদের রাজ্যে 64% হোলসেল রেট কিন্তু ইনক্রিজ হয়েছে, 64%। 20 টাকা দাঁড়ান, এবার উত্তরপ্রদেশের বারবার করে কম্প্যারিজন টানা হয়, আমি উত্তরপ্রদেশের তথ্য তুলে দিচ্ছি। উত্তরপ্রদেশের পেঁয়াজের হোলসেল প্রাইস হচ্ছে 2760 টাকা অ্যাট প্রেজেন্ট, এই জুলাই মাসের তথ্য দিচ্ছি আমি। আর আমাদের রাজ্যে সেটা হচ্ছে 3443 টাকা হোলসেল প্রাইস। এবার আপনি দেখুন, উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন ভোট করেনি। আমি তথ্য দিচ্ছি, নির্বাচন কমিশন ভোট করেছে কেন জিজ্ঞেস করছি। ডিমান্ড নেই তো এখানে। ও আচ্ছা, ওখানে পেঁয়াজ খায় না। তৃণমূলের যুক্তি হচ্ছে উত্তরপ্রদেশে পেঁয়াজ খায় না, আমাদের রাজ্যে বেশি পেঁয়াজ খায়। আমি খালি কিন্তু অন্য কথা বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন নাসিকের পেঁয়াজ আনলে এখানে নাকি কমিশন বেশি। এটা উনি জানেন, জেনে শুনে 3 মাস ধরে পেঁয়াজের দর বাড়তে দিয়েছেন, আজকে অভিনয় করতে বসেছেন। আরেকটা কথা বলি দাদা প্লিজ, আরেকটা কথা বলি, বাংলায় একটা বিশাল বড় সমস্যার সম্মুখীন কিন্তু আমরা বেশ অনেক বছর ধরে হচ্ছি, সেটা হচ্ছে মিডলম্যান বা ফোরেদের সমস্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এবং তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় প্রত্যেকটা জেলায় সারা রাজ্য জুড়ে একের পর এক ফোরে রাজত্ব কিন্তু গড়ে উঠেছে।
আজকে এই যে অগ্নিগর্ভ প্রাইসে আমরা দেখতে পাচ্ছি এই যে সমস্যা সাধারণ মানুষের হচ্ছে, তার একটা বড় কারণ কিন্তু এই মিডলম্যান বা ফোরেদের এরমভাবে রাজত্ব গড়ে ওঠা। আরেকটা জিনিস, এটা তৃণমূল কংগ্রেসের একটা সুযোগ হিসাবে দেখছে না তো? তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থাকা এই ফোরে মিডলম্যান বা কোল্ড স্টোরেজগুলো, তারা এই যে উৎপাদন হচ্ছে সেগুলোকে হোল্ড করে রাখছে না তো? এটাও কিন্তু খুঁজে দেখার বিষয়। কারণ আমাদের রাজ্যে আমরা দেখেছি একটা প্র্যাকটিস হচ্ছে, হোল্ড করে রাখা হয়, দামটাকে এভাবে বাড়তে দেওয়া হয়, সাধারণ মানুষ বাধ্য হয়ে কেনেন, কারণ না কিনে তারা খাবেন কি। তারপরে একটা সময় যখন একদম পিকে পৌঁছায়, ক্রেসেন্ডোতে পৌঁছায়, তারপর কিন্তু ওই কোল্ড স্টোরেজ থেকে মালগুলো বের করা হয়। এই পরিস্থিতি যদি পশ্চিমবাংলায় বারংবার তৈরি হয়, আমি বেশ কিছু রাজ্যের পরিসংখ্যান দিলাম, অন্যান্য রাজ্যের বেশ কিছু এরকম তথ্য আমি তুলে ধরলাম। এরপরে সাধারণ মানুষ, আপনারা ভাবুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন সেটা সত্যি নাকি পুরোপুরি সাজানো ঘটনা এবং নাটক। আমি এই রায় আপনাদের ওপরই ছাড়লাম। দেশের সবথেকে বেশি মাল্টি মিলিয়নিয়াররা যে দুটো রাজ্যে থাকেন, তার একটা মহারাষ্ট্র শান্তি, সেখানে বেগুন 60 টাকা, আমাদের এখানে 160 টাকা। তাহলে আমাকে এটা বিশ্বাস করতে হবে যে বাঙালিরা মারাঠিদের থেকে বেগুন বেশি খায়, মণিশঙ্করবাবু থিওরি অনুযায়ী। আমি এখানে এসে শুনলাম যে মজুদদাররা নাকি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া থাকে না। পশ্চিমবাংলায় বেআইনি মজুদদার, ফোরে, সিন্ডিকেট, চোর, জোচ্চোর সব হলো তৃণমূল কংগ্রেস। 70-এর দশকে এই বেআইনি মজুদদারদের বিরুদ্ধে অভিযানের একটা নাম ছিল দমদম দাওয়াই। আবার যদি এখানে এইসব দমদম দাওয়াই দেওয়া যায়, এই যারা এই বেআইনি মজুদদারির সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক দলের ছত্রছায়া হয়েছে, তবেই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব, আর কোনো উপায় নেই। সব টাস্কফোর্স যা শুনছি, মুখ্যমন্ত্রীর যে একেবারে বিগলিত ভাষণ, সেসব হলে একেবারে ধাপ্পাবাজি ছাড়া আর কিচ্ছু না। এটা ঠিক যে দিল্লির সরকার, দেশের সরকার এই মূল্যবৃদ্ধির দায় এড়াতে পারে না। সবজির দাম বৃদ্ধি পেয়েছে গোটা দেশে 32.42% এই সময়কালে, পেঁয়াজের দাম 58.06%, আলুর দাম 64.05%, ডালের দাম 21.95%, 21.95%। এটা মানে কোন সময়? এই এক বছরের মধ্যে, এক বছর। আমি বলছি যে তার সঙ্গে আমরা দেখেছি এই সময় মোবাইল রিচার্জের খরচা কিরকমভাবে বেড়েছে। রান্নার গ্যাস 400 টাকা দাম ছিল, এখন 900 টাকা দিয়ে কিনতে হচ্ছে। কিন্তু আমার কথা হলো যে এই নির্বাচন, লোকসভা ভোট আমরা পেরিয়ে এলাম, সবচেয়ে কস্টলিয়েস্ট ইলেকশন। কেউ কেউ বলছে যে ইউএসএ যে খরচা হয়েছে নির্বাচনে, মার্কিন যুক্তরাষ্ট্রে, তার থেকেও এবারে দেশের নির্বাচনে খরচা সব অনেক বেশি হয়েছে। দুটো রাজনৈতিক দল সবচেয়ে বেশি খরচা করেছে, একটা হলো বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। এখন এর বোঝা জনগণের ওপর চাপানো হচ্ছে কিনা। কিন্তু পশ্চিমবাংলায় আমার কথা হলো যে এখানে এই যে ফার্মিংয়ের কথা বললেন, আমরা বলি কৃষি প্রধান, সবজি আমাদের রাজ্যে যা উৎপন্ন হয়, আলু আমাদের রাজ্যে যা উৎপন্ন হয়, তাতে গোটা দেশে কি দাম বাড়লো কি কমলো, তার সঙ্গে পশ্চিমবাংলাকে কেন রিলেট করা হবে? কেন পশ্চিমবাংলায় আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে না? কেন পশ্চিমবাংলায় সবজি উৎপাদনে বামফ্রন্ট সরকারের নাম শুনলে লালাতঙ্ক কাজ করবে? সারা জীবন সবজি উৎপাদনে আমরা পড়তাম যে পশ্চিমবাংলা গোটা দেশের মধ্যে প্রথম। তারপরেও সবচেয়ে বেশি এই যে আনাজের দাম এরকম ভয়ঙ্কর প্রাইস হাইক হচ্ছে, তাহলে কোথায় সরকার রয়েছে? মুখ্যমন্ত্রী কিছুই জানেন না। উনি বলছেন যে সিএসসি নাকি দাম বাড়িয়ে দিয়েছে, ওনার কোনো কিছু জানার বোঝার মধ্যে নেই। এই সিএসসির মালিকরা ওনার ইলেকশন ফান্ডে কয়েকশো কোটি টাকা দিয়েছে, আর এই ফোরে মজুদদার। আচ্ছা, আলুর হিমঘরে আপনি জানেন যে তৃণমূলের নেতাদের বাদ দিয়েও হিমঘরের বন্ড আপনি কাউকে বিক্রি করতে পারবেন না, এবং সেই বন্ড তৃণমূল কংগ্রেসের নেতারা আপনাকে করায়ত্ত করবে, এবং তারপর এই মানে একটা বেআইনিভাবে যে একটা মানে বাজার তৈরি করে যে যখন দাম বাড়বে তখন সেই তৃণমূল নেতাদের নির্দেশে তবে হিমঘর থেকে আলু বেরোবে, আর জনগণকে সব দায় নিতে হবে। আর মুখ্যমন্ত্রী শুধুমাত্র প্রেস কনফারেন্স করে তার দায় শেষ। টাস্ক ফোর্স কোথায় গেল? আমরা 2011-এর আগে শুনতাম এই তৃণমূল নেত্রী, আপনি বলছিলেন শাসক এবং বিরোধী নাটক করে ভোট পাওয়া যায়, ভোট পেলে 7 খুন মাফ হয় না। চুরি জোচ্চুরি গোটা রাজ্যের মানুষের যে ভয়ঙ্কর জীবিকা একটা অব্যবস্থার সামনে ঠেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এই ভোটে জিতেছে বলে সেসব 7 খুন মাফ হয় না। তখন 2011-এর আগে স্লোগান দিত এত দাম খাবো কি, বামফ্রন্ট যাবে কি। এখন তো স্লোগান দিতে হবে এত দাম খাবে কি, তৃণমূল কংগ্রেস যাবে কি। সরকারের কি কোনো দায় নেই? প্রেস কনফারেন্স করাটাই সরকারের কি দায়? এইটা রাজ্যের মানুষ জানতে চায়, মুখ্যমন্ত্রীর উত্তর দিতে হবে। সাবির, এটার উত্তর দিতে হবে। আমাকে 10 সেকেন্ড মুখ্যমন্ত্রী উত্তর দেওয়ার জন্যই তো বৈঠক ডেকেছে। মুখ্যমন্ত্রীর প্রবলেমটা কোথায়? জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। দেখুন, সিপিএম এর যারা সমর্থকরা যেটা বলছে, সিপিএম এর কথা বাংলা মানুষ নেয় না, আমরা মাইনাস করে দিচ্ছি ওনাদের। শুনুন,
বিজেপি যেটা বলছে, বিজেপি আগে কেন্দ্র সরকার সবাইকে minus করে দিলাম, কিন্তু মানুষকে তো minus করতে পারবেন না। কেন্দ্রের দাম বাড়ছে, মানুষের গ্যাসের দাম পকেটটাকে বাড়ছে, minus তেলের করবেন দাম কি করে বাড়ছে, সবাই? এগুলো নিয়ে তো প্রধানমন্ত্রী কোনোদিন বিবৃতি দেয় না। মুখ্যমন্ত্রী তো প্রচেষ্টা করছে, প্রচেষ্টা করাও যদি দোষ তাহলে মুখ্যমন্ত্রী দোষী। জিনিসপত্রের দাম বাড়ছে কেন সেটা নিয়ে যদি বৈঠক করে উনি বৈঠক করা ভুল, তাহলে উনি ভুল। তো খুব ভালো, তাহলে আমি বলছি বৈঠক বিবৃতি দিয়ে কি করছে, হবে? সমস্যা দামটা সমাধান কমাবে তো। করার চেষ্টা করছে, এটা তো সাধুবাদ জানানো উচিত প্রত্যেকটা দলকে, প্রত্যেকটা সাবির সমর্থককে, জানাতাম, প্রত্যেকটা সাবির মিডিয়াকে জানাতাম, সাবির সমর্থন জানাতাম, করা উচিত, সাবির সাধুবাদ জানাতাম, যদি জানানো আজকে উচিত চুরি যে করে মুখ্যমন্ত্রী চোর মমতা পালানোর পর বন্দ্যোপাধ্যায় বুদ্ধি গাছ বাড়ানো আছে না দেখতে বলেই পেতাম। উনি প্রকাশ্যে মিটিং থেকে জিনিসপত্রের দাম কন্ট্রোল করার চেষ্টা করছেন। এটা উচিত ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর করা। এটা প্রেস মিট থেকে মিডিয়াকে ওনাকে উচিত ছিল বেশ। যে কিভাবে দাম বাড়ছে, এক মূল্য বৃদ্ধি এক মিনিট। বলবে না তো। বেশ, বেশ, আরে মুখ্যমন্ত্রী তো আন্দোলন করে। আমি দীপ্তা শুভ কাছে আসবো। দীপ্তা শুভ, এই প্রথম আমি জানতে পারলাম যে সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে জিনিসের দাম কমানোর চেষ্টা করতে হয়। জিনিসের দাম কমানোর চেষ্টা করার কি আর কোনো উপায় আছে? প্রথম কথা, নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় বেগুনের দাম বাড়ার জন্য ততটাই দায়ী, ঠিক যতটা দায়ী মমতা ব্যানার্জি ইউক্রেন আর প্যালেস্টাইনের জন্য। ঠিক আছে, এটা আমরা স্বীকার করে নিই। এবার আপনি বলছেন 160 টাকা, আপনাকে বলি আজকে আমার বাড়ি কেষ্টপুরে, সেখানে বেগুনের দাম আজকে 200 টাকা কেজি। এবার এই পুরো প্যানেলের দেখুন, এবার আমি লাগাতার কথা এই পুরো প্যানেলের মধ্যে যদি কেউ একজন চাষবাস সামান্য করে, সামান্য জমি আমার আছে, আমি চাষ করি, আচ্ছা দেখুন চাষের জিনিসের দাম বাড়লে আমার তো খুশি হওয়ার কথা চাষি হিসেবে যে আমি 2 টাকা বেশি পাবো। আমার বরং খারাপ লাগে যখন আপনারা আলোচনা করেন যে আলুর দাম বাড়ছে কেন। আরে ভাই, মাইনে বাড়ছে, সব কিছুর জিনিস, মানুষের জীবনযাপনের মান বাড়ছে, আর চাষির অধিকার নেই। কিন্তু এবার কথা হলো, দেখুন বাজারে আলু বিক্রি হচ্ছে কত টাকা? 40 টাকা কেজি। সেই একই আলু কোল্ড স্টোরেজ থেকে আমি যখন বন্ড বিক্রি করছি তখন আমি কত পাচ্ছি? 800 টাকা কেজি, অর্থাৎ 20 টাকার ডিফারেন্স। এবার এই 20 টাকা কোথায় যাচ্ছে মুখ্যমন্ত্রী কি সেটা জানেন না? অবশ্যই জানেন। উনি থানায় যে ডাকবাবুরা আছে সেই ডাকবাবুদের ধরুন তো আগে। থানায় ডাকবাবু পোস্টটা কি জন্য দরকার? ওই লরি থেকে টাকা তোলার জন্য। একজন ডাকবাবু, আমি বলছি এখানে কলকাতায় যে আলু ঢোকে তার অন্যতম সেন্টার হচ্ছে সিঙ্গুর থানার ডাকবাবু রায় দিনে 30 লাখ টাকা। আর তুমি বলে একটা পরিসংখ্যান, সরকারি পরিসংখ্যান পুরো দেশে আপনার মে মাসে যখন ইনফ্লেশন রেট ছিল, রুরাল ইনফ্লেশন ইন্ডেক্স ছিল 4.75%, পশ্চিমবাংলা অলরেডি তখন 5-এর ওপরে। তখন তো ভোট ছিল না, তখন কি হলো? ভোট হচ্ছে। আচ্ছা, মণিশঙ্কর বাবু বললেন ট্যাক্স বাড়িয়ে দিল। মুখ্যমন্ত্রী কেন পেট্রোলের দাম ভ্যাটে 1 টাকা বাড়িয়ে দিলেন? তাহলে সেটা কি দামে এফেক্ট ফেললো না? এবার এখানে চাষবাসের অবস্থা শুনবেন। পুরো পশ্চিমবাংলায় 51% জমি খালি সেচযোগ্য জমি, বাকিটা সেচের আওতায় নেই। পুরো দেশে যখন সেচযোগ্য জমির পরিমাণ বাড়ছে, আমাদের এখানে 8 লক্ষ হেক্টর থেকে কমে 5 লক্ষ হেক্টরে চলে এসছে সেচযোগ্য জমি। কারণটা কি? বাকি সেচযোগ্য জমি লোকে বিক্রি করে দিলে কেন? না, বিক্রি করেনি, চাষ করে খেতে বন্ধ হয়ে গেছে, সেচ নেই। আপনার ইলেকট্রিসিটি বিল, আপনি শুধু সিএসসির কথা বলছেন, WBCDSL যেভাবে বাড়িয়েছে তাতে সাবমার্সিবল পাম্প যেগুলো থেকে আমরা জল তুলে চাষে দিই সেই খরচা বেড়েছে, কোল্ড স্টোরেজে ইলেকট্রিকের খরচা বেড়েছে। প্রত্যেকটা জিনিস একটাও তো এখানে কেন্দ্র করেনি, পুরোটাই তো রাজ্য সরকারের কৃতিত্ব। জিনিসপত্রের দাম আপনি এখানে দেখুন কি কি কারণগুলো সেগুলো ব্যাখ্যা করুন। উনি বলছেন নাসিক থেকে আনলে কমিশন বেশি দিতে হয়, এই কথাটা উনি শারদ পাওয়ারকে বলুন না। পুরো দেশ জানে যে নাসিকের পেঁয়াজের বাজার কে কন্ট্রোল করেন, শারদ পাওয়ার করেন না কে করেন? শারদ পাওয়ার তো ওনার সঙ্গে একই জোটে আছে, সেই কথাটা শারদ পাওয়ার বলুন না, উনি বলবেন না। না, তাহলে নাসিক থেকে কমিশনে, মানে বেশি কমিশনে পেঁয়াজ আনার পেছনে কি কোনো রাজনৈতিক অঙ্ক আছে? অবশ্যই পাইয়ে দেওয়া। মুখ্যমন্ত্রী যে জিজ্ঞাসা করছেন, ব্যবসায়ীদের অসাধু বলছেন, মানে সরকারের সব থেকে বড় এই মুহূর্তে আলুর ব্যবসায়ী পশ্চিমবাংলায় কে? মুখ্যমন্ত্রীর পরিবারের লোক। এই গত বছর লাগাতার বৃষ্টি হওয়ার জন্য আলুর ফলন কম হয়েছে, সেই আলুর ফলন কম মেটানোর জন্য উত্তরপ্রদেশ থেকে আলু আনা হয়েছে। সেই আলু এনেছে কে? মুখ্যমন্ত্রীর পরিবারের লোক। নাম কি? হ্যাঁ, চাষির লোক, আপনি তো ভালো জানবেন, বলুন নাম কি? বলেন, নাম বললে এক্ষুনি লাফিয়ে উঠবে। লাফিয়ে উঠতে যাবে, আপনি চাষি শুনি না, এতজন রয়েছেন, শুনি। কার্তিক ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কে হন? আচ্ছা, তার আলু ব্যবসার সঙ্গে কি যোগাযোগ? কার্তিক ব্যানার্জি প্রত্যেক আলুর বস্তা যখন লোড হয়, প্রত্যেক আলুর বস্তা যখন লোড হয় তখন কেন? মণিশঙ্কর দা, এক মিনিট। প্রত্যেক আলুর বস্তা যখন লোড হয় তখন কেন বস্তা পিছু স্থানীয় পঞ্চায়েতের প্রধানকে 10 টাকা করে দিতে হয়? ব্যবসাদারদের ঠিক করুন, আপনাকে প্রশাসনকে দিতে হয় না? কার্তিক ব্যানার্জি আলুর ব্যবসায়ী, উনি কন্ট্রোল করছে। একটাই কথা বলবো, একটাই কথা।
একটা ডিফারেন্স শুধু বুঝিয়ে দিন, কেন আমার রাজ্যে বেগুন 160 টাকা কেজি আর কেন মুম্বাইয়ে বেগুন 60 টাকা কেজি? মুম্বাইয়ের যে কোনো অ্যাভারেজ এমপ্লয়ি একই কাজ করে এ রাজ্যের যে কোনো কর্মীর তুলনায় রাজ্যের যে কোনো কর্মীর তুলনায় দ্বিগুণের বেশি বেতন পান, কিন্তু 3 গুণের কম দামে বেগুন কেনেন। এটা কি ইকোনমিক্স? একটু বুঝাবেন, এটা বোঝেন না, ইকোনমিক্সটা বোঝেন আমাকে। কোন ইস্যু যেগুলো আপনি যে রাজনৈতিক দলেরই প্রতিনিধিত্ব করুন না কেন, কোন ইস্যু রাজনৈতিক দলকে ছেড়ে দিয়ে একটা বাস্তবের সঙ্গে মিলিয়ে কথা বলতে হয়। আজকের যা টপিকটা, সেটা আলুর দর বেড়েছে কিনা আমি তৃণমূলের সাপোর্টে শুধুই বলে যাব কি কেন হচ্ছে তা নয়, রিয়েলিটিটা আপনাকে জানতে হবে। আমি বলছি যে রিয়েলিটিটা হচ্ছে, দেখুন আমি সায়নদীপ যেটা বলছিল, সায়নদীপ যেটা বলছিল যে ডাকবাবু আছে কি নেই, না ও যে ব্যাপারটা বলছিল কালোবাজারি, এই ফোড়ে বা কালোবাজারি যারা করে, আমি যেটা বলতে চাইছিলাম, উনি এখন বলছে তৃণমূলের হয়ে করে, এরা বলছি যখন যে সরকারে থাকে তাদের হয়ে করে। সিপিএম এর সময় কালোবাজারি লোক ছিল, যারা ফোড়ের লোক ছিল, বিজেপির সময়ও যেখানে যেখানে আছে বিজেপির ফোড়ের লোক আছে, তৃণমূলের সময় আছে। এইটা হচ্ছে আমি বলছি আপনি ফোড়ে, আপনি আমি বলছি আপনি যখন শিক্ষিত লোক, আপনি যদি আমি বলি আপনি বলি আপনি ফোড়ে তাকে ধরুন, সরকার আছে কি করতে? শুনুন, আমি যদি বলি বিজেপির লোক শুনুন না, বা জেসিবি নয়, শুনুন না, আমি যদি বলি আপনি ফোড়ে যদি আমি বলি কার দায় এটা প্রমাণ করার? আমার দায়। আপনি যখন কার্তিক ব্যানার্জিকে বলছেন আলু নিয়ন্ত্রণ করে, আপনি স্ট্যাটিস্টিকটা দিন। না তারা তো কেউ জায়েন্ট বা জেসিবি নয়, জান দিয়ে ঘাট ধরে তুলে এনে দিচ্ছি। ডাকবাবু কনসেপ্ট বামফ্রন্টের আমলে, ডাকবাবু কনসেপ্টটা বামফ্রন্টের আমলে বদলটা কি হলো? বদল হয়নি, আমরা যে তাই বদল হয়নি, আপনি স্বীকার করে দিলেন এইটা। আরে ভাই উনি স্বীকার করে দিলেন জোনারা বদল করতে পারেন। মণিশঙ্কর বাবু ওনারা বদল করতে পারেন, এইটা স্বীকার করে দিলেন। না ক্ষমতা নেই, না মণিশঙ্কর এই যুক্তিটা মণিশঙ্কর বাবু আপনি আর বড় কথা বলেন, মণিশঙ্কর কিছু লজিক। কার্তিক ব্যানার্জি হচ্ছে আলুটা নিয়ন্ত্রণ করে, আপনার দায় বর্তায় প্রমাণ করার যে সত্যি সত্যি নিয়ন্ত্রণ করে মুখে বলে দিলে হবে না। আর আপনার মুখে বলা কথা আপনি যান যে কোন কোর্সে যান গিয়ে জেনে নিন, তাহলে আমরা যেটা বলবো সেটা আপনাকে মানতে হবে। মণিশঙ্কর বাবু আমি একটা তৃণমূলের সমর্থক হলেই বিজেপির বিরুদ্ধে কথা বলবো, এটা কোনদিন হতে পারে না। এত কিছু বিজেপির সমর্থক মণিশঙ্কর বাবু বলছেন যে এটা প্রমাণ করার দায় দীপ্তাশ্ব বাবুর। না এক মিনিট বলতে দিন আমাকে, যে মুখ্যমন্ত্রী পরিবারের সত্যি কেউ আলু ব্যবসায়ী আছেন কিনা, কিন্তু মুখ্যমন্ত্রী এটা প্রমাণ বলতে দিন, কিন্তু এটা না মুখ্যমন্ত্রী বুঝলাম আমি বলছি মণিশঙ্কর বাবু এটা মুখ্যমন্ত্রী প্রমাণ করার দায় আছে কি নেই, যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। এটাই তো বলছি। আচ্ছা আমি আরেকবার 4 নম্বর, লাগাম ছাড়ালে রাজ্যের জিনিসপত্রের দামের লাগাম ছাড়ালে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং তার প্রশাসনের বুদ্ধি বাড়ে? আপনারা শুনুন, এতদিন পর্যন্ত এই বুদ্ধিটা ছিল না, লাগাম ছাড়িয়েছে, এবার বুদ্ধিটা বেড়েছে। শুনুন একবার। 7 দিন পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে, যাতে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিকে আমি ইনক্লুড করে দিলাম। পুলিশের ডিজিও যেমন থাকবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে, কমিশনারগুলো থাকবে, কলকাতা পুলিশও থাকবে, কমিশনারেটরা থাকবে, এসপি থাকবে। আপনারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এইরকমভাবে ভার্চুয়ালি করে তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন। আর বাজার কমিটিকেও তো আমরা ডিপ্রাইভ করছি না, আমরা তাদের ওপিনিয়নও নেব। লাগাম ছাড়া যদি সব কিছু হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনার ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে, তখন কিন্তু রাশ টানতে হবে। আর একবার যদি আমি রাশ টানার চেষ্টা করি, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কম হবে না, বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন, সেটা আপনাদের ব্যাপার, আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি। দায়িত্ব তো মুখ্যমন্ত্রীকে দেওয়া ছিল, 3 বছর আগে দেওয়া হয়েছিল দায়িত্ব। বাংলার নিজের মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছিল জিনিসপত্রের দাম কন্ট্রোলে রাখার জন্য, অনেক কিছুর সঙ্গে।
অন্য অনেক কিছুর সঙ্গে। সায়নদীপ, 10 দিন আগে মুখ্যমন্ত্রী বলছেন যে 10 দিনের মধ্যে দাম কমাতে হবে। এটা 10 দিন আগে বা 1 মাস আগে বা 2 মাস আগে এটা করা যেত না? তাহলে এটা রাজ্যের শাসক চাইলে পারে, এটা মুখ্যমন্ত্রীর কথায় প্রমাণিত। এতদিন এই মানুষের উপর বোঝা চাপালো কেন? তোমার শাসকের ইচ্ছেতেই গত 2 মাস ধরে লুটপাটটা, 3 মাস ধরে লুটপাটটা চলেছে। পশ্চিমবাংলায় ব্যবসা করতে, আমি দুটো লাইন, ব্যবসা করতে তোলাবাজি দিতে হবে, প্রতিটা গাড়ি পিছু পুলিশের জুলুমবাজি চলবে। আর আমার একটা লাস্ট কথা হলো, যেটা ঠিকই পেট্রোপণ্যের কথা কেন এসেছিল, ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে কমছে, তারপরেও আমাদের দেশে বাড়ছে কেন? সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আবার পশ্চিমবাংলা থেকে আমি এই দিন 15-1 মাস আগে পাশের রাজ্য উড়িষ্যায় গেছিলাম, 5 টাকা পেট্রোলের সঙ্গে ডিফারেন্স। কি করে সম্ভব হয়? একটা রাজ্য পারে, আমাদের পশ্চিমবাংলা পারে না কেন? কেরালায় কি করে ভর্তুকি দেয়, কেন পশ্চিমবাংলা পারে না? ঠিক ঠিক, কেরালার ভর্তুকির মহান বাক্যটা দিয়ে যখন উনি শেষ করলেন, আমি কেরালার ভর্তুকি দিয়ে শুরু করি। উনি নিশ্চয়ই জানেন, বা উনি যদি না জানেন ওনাকে জানিয়ে দিতে চাই, কেরালা অর্থনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে বামেদের শাসনে যে খুব রিসেন্টলি সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনে কেন্দ্র সরকার কিন্তু 21,253 কোটি টাকা দিয়েছে জাস্ট ফর সাপোর্টিং দ্য ব্যাংকরাপ্ট লেফট গভর্নমেন্ট ইন কেরালা। আপনি এবার তো গাজনের প্রবলেম, এবার গাজনের প্রবলেম একদম আমি রিপোর্ট নিয়ে বলছি, ওনাকে থামান, ওনাকে থামান, পরে বলবেন, ওনাকে থামান, ওনাকে থামান, অনেকক্ষণ ধরে মিথ্যাচার করেছে, ওনাকে থামান, একদম নিউজপেপার ইন্টারভেনশনে যে নিউজপেপার রিপোর্ট সাইট করে বলছি, দেউলিয়া করে দিয়েছে, একের পর এক ভাবে মিথ্যা কথা বললো। কেরালাতে পেট্রোপণ্যের দাম, পেট্রোলের দাম আজকে দাঁড়িয়ে 107 টাকার উপরে, এখানে বসে বসে উনি মিথ্যা কথা বললেন। কেরালাতে নর্থ প্যারাবুর বলে একটা জায়গা, আমি এক্ষুনি রিসার্চ করছিলাম, নর্থ প্যারাবুরে পেঁয়াজের দাম আজকে দিনে দাঁড়িয়ে 65 টাকা কিলো। এরা এখানে বসে বসে বড় বড় জ্ঞানের কথা বলছে। তাহলে এদের রাজত্ব যদি এত কিছু হয়, তাহলে এদের সবকটা যুক্তি ভুল, এরা হিপোক্রিটের দল। আরেকটা কথা বলি, তৃণমূলের কথায় আসি। তৃণমূলকে এই উত্তর কিন্তু দিতে হবে যে ফোরেদের রাজত্ব তাদের এই আমলে বাড়লো কেন? যদি বামেরা একসময় খাদ্যাভাবের জন্য আমলাশালের কিছু লোকের মৃত্যু কামনা করে তাদেরকে মৃত্যু দিতে পারে, মৃত্যুর দণ্ড দিতে পারে, তারা আমলাশালে দাঁড়ান দাঁড়ান আমলাশালে দাঁড়ান দাঁড়ান আপনারা জানেন আমলাশালে পিঁপড়ের ডিম খেয়ে মারা গেছিল, পিঁপড়ের ডিম খেয়ে মারা গেছিল। সেখান থেকে আমরা কোন জায়গায় গেলাম? এই তৃণমূল এসে কি পরিবর্তন করলো? ওই আমলাশালের মানুষের মৃত্যুর দায় এই সিপিএম এর। আর আজকে যে অগ্নিগর্ভ প্রাইস তার দায় তৃণমূলের, তার দায় তৃণমূলের। আমি শুভময় বাবু হাত তুলছিলেন। শুভময় বাবু, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমার আজকের সাধারণ মানুষের কাছে যে প্রশ্নটা রাখা ছিল, এই যে বাড়তি দাম, নির্বাচনের খরচের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, তিনি নির্বাচন কমিশনের কাছে দায় চাপাচ্ছেন। আমি জানি না মহারাষ্ট্রের ভোট, উত্তরপ্রদেশের ভোট অন্য কোনো কমিশন পরিচালনা করেছে কিনা, তাদের পরিচালনায় উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে কেউ নির্বাচনের সময় টাকা তুলতে পারেনি, শুধু পশ্চিমবঙ্গে এসে টাকা তুলে গেছে। আমার আজকের প্রশ্ন ছিল সাধারণ মানুষের কাছে, তৃণমূলের ভোটের খরচ বইতেই বাজারে আগুন, কারণ রাজ্যটা শাসন করছে তৃণমূল। আমি এ রাজ্যের বাজারের আগুন নিয়ে কথা বলছি, অন্য রাজ্যের সঙ্গে তুলনা করছি। উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, কার ভোটের খরচ বইতে মানুষকে বাড়তি কড়ি গুনতে হচ্ছে। আমি এই প্রশ্ন আপনাদের কাছে রেখেছি, আপনারা উত্তর দিচ্ছেন ফেসবুকে, এক্স হ্যান্ডেলে এবং ইউটিউবে। আপনাদের উত্তরের পরিসংখ্যান আমি নিশ্চয়ই দেবো, এই বিতর্কের শেষে অবশ্যই গিয়ে দেবো। তার আগে শুভময় বাবু, আমি আপনার কাছে, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন, আপনার কাছে আসছি। শুভময় বাবু, হ্যাঁ, প্রথম বক্তব্য হচ্ছে কেরালার চেয়ে এই মুহূর্তে করলার দাম নিয়ে আমি অনেক বেশি চিন্তিত। বেগুন কেনা যাচ্ছে না, কাঁচা বেগুন, কারণ তার যা দাম তাতে একেবারে পোড়া বাজারে কেনা যাচ্ছে। বেগুন পোড়া খেতে পারেন আপনি, বেগুন পাবেন না কাঁচা। এবং তৃণমূলের সমর্থকরা বললেন যে সিপিএম টিপিএম বা অন্যান্য দল মাইনাস হয়ে গেছে। মাইনাস হওয়ার দরকার নেই, বাজারে গিয়ে দুটো পটল তুললেই হবে, তার বেশি কিছু দরকার নেই। এবার সিরিয়াস দুটো রাজনৈতিক বক্তব্যে আসি। এক হচ্ছে মধ্যস্বত্বভোগীদের সঙ্গে রাজনৈতিক যে শাসক দলের সম্পর্ক, এটা একেবারে দিনের আলোর মতো ভারতবর্ষে পরিষ্কার, এবং এক্ষেত্রে রাজ্যের শাসক দলকে সেটা সকলেই জানেন। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে অসাধারণ বিজেপিকে সমর্থন করেছেন, আপনারা বোধহয় মিস করে গেছেন। উনি বলেছেন ভোটের জন্য দাম বাড়ছে, অর্থাৎ ঘুরিয়ে উনি বিজেপির এক দেশ এক ভোটের যে স্লোগান, সেই স্লোগানকে একেবারে সরাসরি সাংবাদিক সম্মেলনে সমর্থন করেছেন। অর্থাৎ এই একটি জায়গায় কিন্তু আবার দেখা গেল যে বিজেপি তৃণমূল সেটিং এর যে গল্প আমরা কিছুদিন আগে ভোটের আগে বলে টলে আবার ভুলে গেছিলাম, উনি আবার সেটা সাধারণ মানুষকে মনে করিয়ে দিলেন। মনীষঙ্কর বাবু, না,
মানে আমি তো মানে সময়টাকে বুঝতেই পারিনি যে উনি কোনো দলের প্রতিনিধিত্ব করেন নাকি উনি ইন্ডিভিজুয়ালি কথা বলেন নাকি বাস্তব চিত্রটা। আজ বলুন তো, আপনি সিপিএম এর আমলের কথা বলছেন, তখনকার পপুলেশনের সঙ্গে আজকের পপুলেশন বলুন তো কতটা পপুলেশন বেড়েছে। আজকে জিনিসপত্রের দাম তো ডিমান্ডের সঙ্গে হয়। আমি বলছি যে ডিমান্ডের সঙ্গে তো দেখুন, আপনি তো কম বেশি সবাই ইকোনমিক্স আমরা পড়েছি, ডিমান্ডটা বাড়লে দামটা বাড়ে, এটা সবাই পড়েছে। ফলে ডিমান্ডটা যে অনুপাতে আছে, পপুলেশন গ্রোথটার সঙ্গে সঙ্গে যে ডিমান্ডটা বাজারে আছে তার তুলনায় সাপ্লাইটা অনেকটা কম বলে আমার মনে হয়। তার মানে বাড়ানোর জন্য ডিমান্ডটা বাড়ানোর জন্য, খাদ্যদ্রব্যের ডিমান্ড বাড়ানোর জন্য এই তৃণমূল পরিচালিত ফোরেরা সাপ্লাইটা কমিয়ে দেয় বা হোল্ড করে রাখে যাতে জিনিসপত্রের দামগুলো বেড়ে যায়। এটাই হচ্ছে তৃণমূল ইকোনমিক্স। তৃণমূল ইকোনমিক্স, এটাই তৃণমূল ইকোনমিক্স। ধিক্কার জানাই আপনাদেরকে, ধিক্কার জানাই। আপনারা পরিষ্কার বলছি, আপনারা এর জন্য দায়ী, এর জন্য দায়ী। কেরালাকে বলছি তো, কেরালায় যা হচ্ছে তার জন্য সিপিএম দায়ী, বারংবার বলছি। আর এখানে যা হচ্ছে তার জন্য আপনারা দায়ী, এখানে যা হচ্ছে তার জন্য আপনারা দায়ী। এক কথায় বললে শাসক মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাড়তি করি আপনি কেন গুনছেন তার উত্তর দিতে হবে বিজেপিকে, প্রয়োজনে নির্বাচন কমিশনকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তর দেবেন না কেন? তার চোখের সামনে গত 2 মাস ধরে 3 মাস ধরে রাজ্যের মানুষ অগ্নিমূল্য বাজার করতে যেতে বাধ্য হচ্ছে, বরং তিনি উত্তর চাইছেন। প্রশ্নটা এখানেই, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে আছেন নাকি রাজপথে আন্দোলন করছেন? তিনি কার কাছে কৈফিয়ত চাইছেন, কার কাছে উত্তর চাইছেন? রাজ্যের মানুষ তো তার কাছে উত্তর চাইছে। বাংলা নিজের মেয়েকে চাওয়ার পরেও, 3 বছর পরেও কেন গোটা দেশের থেকে 3 গুণ দামে বাংলায় জিনিস খেতে হবে, সবজি কিনতে হবে, চাল ডাল নুন তেল আটা কিনে নিজের বাড়ির নিজের সন্তানের উদরপূর্তি করতে হবে? এই উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার দায় নয়তো অন্য কারুর। আমি খুব সচেতনভাবে শুরুতেই বলেছিলাম এটা সাংবাদিক বৈঠক ছিল নাকি মুখ ঢাকার অভিনয় ছিল, তার উত্তর আপনাদের কাছ থেকে চেয়েছি। আপনারা উত্তর দিয়েছেন। ফেসবুকের পরিসংখ্যান, তৃণমূলের ভোটের খরচ বইতেই বাজারে আগুন, 95% বলছেন হ্যাঁ, 5% বলছেন না। ভোটের খরচ মমতা বলেছেন, কার ভোটের খরচ জিজ্ঞাসা করেছিলাম, মানুষ বলছেন তৃণমূলের ভোটের খরচ 95%। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যানে নজর রাখবো। 80% মানুষের ক্ষেত্রে তৃণমূলের ভোটের খরচ বইতেই বাজারে আগুন মনে করছেন। 20% মানুষ ভিন্ন মত দেখাচ্ছেন বা ভিন্ন মত পোষণ করছেন। ইউটিউবে পরিসংখ্যানে নজর রাখবো। 1 ঘন্টায় 10,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 94% মনে করছেন হ্যাঁ তৃণমূলের ভোটের খরচ বইতেই বাজারে আগুন, 6% মানুষ অন্য কথা মনে করছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুচারু অভিনয়, সে অভিনয় অন্তত সাধারণ মানুষের মন গলেনি। তারা অন্তত এটা বিশ্বাস করেননি যে এ রাজ্যে দাম বাড়ার জন্য অন্য কেউ দায়ী। সমস্যা একটাই, বা মমতা বন্দ্যোপাধ্যায়দের সুবিধাও একটাই, এই বাজারটা এমন আগুন অবস্থায় ভোট হয় না। ভোটের আগে কেমন সব ঠান্ডা হয়ে যায়, ভোটের পর ভোটের খরচের ছ্যাঁকাটা আপনার আমার পকেটে লাগে, যখন ওই ছ্যাঁকাটা শুধরে নেওয়ার জন্য অথবা ভুলটা শুধরে নেওয়ার জন্য আপনার 5 বছর কম করে অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি থাকে না। ততদিনে বেগুন 150 থেকে 300 হবে, আপনাকে সহ্য করতে হবে। আর বিকেলবেলা বসে চা আর তেলে ভাজা খেতে খেতে, সেটাও আলুর চপ খেতে পারবেন না, কারণ আলু অগ্নিমূল্য। তখন যে সবজির দাম কম থাকবে, প্রয়োজন পড়লে করলার চপ খেতে খেতে আপনাকে দেখতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী কৈফিয়ত চাইছেন এ রাজ্যের বাজারে জিনিসের দাম বাড়ার জন্য। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক।